ভূমিকম্প প্রবল দেশে ২০০-৩০০ তলা বিল্ডিংও ৭-৮ বা ৯ মাত্রার ভূমিকম্পেও টিকে থাকে। সেখানে ৪-৫ তলা বিল্ডিংও বাংলাদেশে কেন নিরাপদ নয়, চলুন জেনে নেওয়া যাক। কিছু দেশে ভূমিকম্প হলেই ভিডিওতে আমরা দেখি কিছু বিল্ডিং যেন বিশাল গাছের মতো দুলছে, ছাদের সুইমিং পুল থেকে পানি গড়িয়ে পড়ছে, লাইট জ্বলছে, কাঁচ কাঁপছে, সবই যেন ধ্বংসের ঠিক আগ মুহূর্তে। অথচ আশ্চর্যভাবে ভবনগুলো দাঁড়িয়ে থাকে অটল, যেন কিছুই হয়নি। প্রশ্ন জাগে, এত নাড়াচাড়ার পরেও কিভাবে ভেঙে পড়ে না এই বিশাল স্থাপনাগুলো? এর উত্তর লুকিয়ে আছে আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এমন এক প্রযুক্তিতে, যা পুরো পৃথিবীকে ভূমিকম্প নিরাপত্তার ধারণা বদলে দিয়েছে। একসময় বিশ্বের প্রকৌশলীরা মনে করতেন ভূমিকম্প টিকে থাকতে হলে ভবনকে যত বেশি শক্ত, কঠিন ও অনড় করা যাবে তত ভালো। তাই পুরনো দিনের ভবনগুলোকে বানানো হতো পাথর বা শক্ত কংক্রিট দিয়ে, যেন না নড়ে না দোলে। কিন্তু পরে দেখা গেল ভূমিকম্পের সময় কঠোরতাই সবচেয়ে বড় বিপদ। যখন মাটি কাঁপে তখন মাটির সঙ্গে ভবনের ভিত্তি নড়ে ওঠে, অথচ ভবনের উপরের অংশ স্থির থাকতে চায়। এই টানাপোড়েনেই দেয়ালে ফাটল ধরে, কলাম ভেঙে পড়ে আর পুরো কাঠামোই ব্যর্থ হয়ে পড়ে। ঠিক এই ভুলটা বুঝেই আধুনিক প্রকৌশলীরা একেবারে দৃষ্টিভঙ্গি বদলে ফেললেন। তারা বললেন ভূমিকম্পের শক্তির সঙ্গে লড়াই নয়, বরং তার প্রভাব বিল্ডিংয়ে না পৌঁছাতে দেওয়াই সবচেয়ে নিরাপদ সমাধান। এই ধারণা থেকেই জন্ম নিয়েছে যুগান্তকারী প্রযুক্তি বেস আইসোলেশন। বেস আইসোলেশন মূল নায়ক হলো লিড রাবার বিয়ারিং। এটি এক ধরনের বিশেষ বিয়ারিং প্লেট যা দেখতে অনেকটা মোটা রাবারের ডিস্কের মতো। ভবনের ভিত্তি আর মূল কাঠামোর মাঝখানে এই সব বিয়ারিং ব্যবহার করা হয়, অর্থাৎ পুরো ভবনটা পুরোপুরি মাটির উপর দাঁড়িয়ে থাকে রাবার ইস্পাত দিয়ে তৈরি বিয়ারিংয়ের উপর। এই বিয়ারিং তৈরি হয় কয়েকটি স্তরে: শক্ত ইস্পাতের পাত, তার মধ্যে রাবারের স্তর, আর মাঝখানে সীসা বা লেড দিয়ে তৈরি একটি কঠিন কেন্দ্র। রাবারের স্তর ভবনকে পাশ দিয়ে দুলতে দেয়, ইস্পাতের স্তর উলম্ব ভার বহন করে, আর মাঝের লেড ভূমিকম্প শক্তি শোষণ করে তার তাপে রূপান্তরিত করে। ভূমিকম্প শুরু হলে মাটি যতই নড়ুক না কেন, সেই কম্পন প্রথমে এসে পরে বিয়ারিংয়ের উপর। রাবারের স্তরগুলো তখন স্প্রিং এর মতো আচরণ করে, ঝাঁকুনি নিজের মধ্যে শোষণ করে ফেলে। ফলে ভবনের কাঠামোয় কম্পন শক্তি কম পৌঁছায়, আর বিল্ডিংও তুলনামূলকভাবে স্থির থাকে। মাঝখানে সীসার কেন্দ্রটি এখানে জাদুর মতো কাজ করে। এটি দোলানোকে নিয়ন্ত্রণ রাখে, ঠিক গাড়ির শক অ্যাবজর্ভারের মতো। একে সহজভাবে বোঝার জন্য একটি ছোট উদাহরণ যথেষ্ট। ধরুন একটি টেবিলের উপর দুটি খেলনা ভবন রাখা হলো। প্রথমটিকে সরাসরি টেবিলের সাথে যুক্ত করা হলো, দ্বিতীয়টিকে রাখা হলো কয়েকটি রাবারের বলের উপর। এখন আপনি যদি টেবিলটি ঝাঁকান, দেখবেন প্রথম ভবনটি ভয়াবহভাবে কাঁপছে, গ্লাস পড়ে যেতে পারে। আর রাবারের বলের উপর রাখা ভবনটি অনেক শান্ত, কারণ বলগুলো কম্পন শোষণ করে ফেলছে। লিড রাবার বিয়ারিং ভবনের ক্ষেত্রে ঠিক একই কাজটি করে। ফলাফল হিসাবে ভূমিকম্পে বিল্ডিং দুলবে কিন্তু ভাঙবে না। এই প্রযুক্তি ব্যবহারের ফলে আজ ২০০-৩০০ তলা ভবন পর্যন্ত নিরাপদে দাঁড়িয়ে থাকে বড় ভূমিকম্পেও। টোকিও, থাইপেয়ার, সান ফ্রান্সিসকো, নিউজিল্যান্ড এসব ভূমিকম্প প্রবল শহরেও অধিকাংশ গুরুত্বপূর্ণ ভবনে বেস আইসোলেশন ব্যবহার বাধ্যতামূলক। শুধু উঁচু ভবনেই নয়, সেতু, হাসপাতাল, ডেটা সেন্টার, মেট্রো রেল স্টেশন ভূমিকম্পে টিকে থাকতে সব জায়গায় এখন এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। বিশেষত হাসপাতাল, ফায়ার সার্ভিস ভবনে এই প্রযুক্তি জীবন রক্ষাকারী ভূমিকা রাখে। ভূমিকম্পের সময় এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে বড় বিপর্যয় ঘটতে পারে, তাই বেস আইসোলেশন সেখানে অত্যন্ত কার্যকর। প্রকৌশলীদের ভাষায়, বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি হলো নমনীয়তা। আমার মতে বাংলাদেশের প্রতিটি ভবনে এই প্রযুক্তি প্রয়োগ করলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।